দেশের ইতিহাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির যুদ্ধবিমান থেকে ইজেক্ট করেছিলেন, কিন্তু সারভাইভ করেনি। একটা বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু 2012-13 সালে ক্রয় করা বিমান। 2020 সালে সম্ভবত এগুলোতে মার্টিন বেকারের MK-10 ইজেকশন সিট বসানো হয়েছে। বলতে গেলে যুদ্ধবিমানটির এয়ারফ্রেমের ডিজাইন ডাইনোসর আমলের হলেও ইজেকশন সিট ছিল ওয়ার্ল্ড বেস্ট টু সারভাইভ। কিন্তু এয়ারফ্রেম ককপিট ডিজাইনে বাঁচার জন্য গুরুতর সমস্যা রয়েছে। যেমন আমরা আগে ভারতের MiG-21 দেখেছি, পাকিস্তানের F-7PG, এছাড়াও বাংলাদেশের F-7। খুব কম সংখ্যক পাইলট ইজেকশনের পরে সারভাইভ করেছে। F-7BGI এর যে ইস্যু ছিল, সম্ভবত বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই ইঞ্জিন ফেল করেছে। আর যেহেতু সিঙ্গেল ইঞ্জিন, আপনার জেটটি বাঁচানোর সম্ভাবনা একেবারেই শূন্য। এখানে পয়েন্ট হচ্ছে কয়েক মিনিটের মাথায় ইঞ্জিন ফেইল, সুতরাং বিমানটি সর্বোচ্চ 1000 থেকে 2000 ফুট উচ্চতায় ছিল। আমরা জানি F-7 এর উইং এরিয়া খুব কম, সুতরাং ইঞ্জিন ফেইল করলে এটা খুব কম সময়ের মধ্যে স্টল করবে। আপনার উইং এরিয়া বেশি হলে কম গতিতেও ড্র্যাগ পাবেন, হাওয়ায় ভাসতে পারবেন, কিন্তু উইং এরিয়া কম হলে স্পিড ফল করলেই নোজ ডাইভ হবে। যাই হোক, ইঞ্জিন ফেল করার পর 1000 থেকে 1500 ফুট উচ্চতা থেকে ভূমিতে বিধ্বস্ত হতে সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এই 15 থেকে 20 সেকেন্ড আপনার বেঁচে থাকার সম্ভাবনা কমিয়ে দিল, কারণ 300 ফিটের নিচে নেমে আসলে ইজেকশন করলেও সারভাইভ করার সুযোগ খুব কম, আর ইজেকশনের পরেও সারভাইভ করতে অনেক কঠিন পথ বাকি থাকে। প্রথমে আপনার ক্যানোপি জেট্টিসন সফল হতে হবে, কিন্তু বিমানের স্পিড কম থাকলে ক্যানোপি আপনার মাথায় আঘাত করতে পারে। ক্যানোপি জেট্টিসনের সাথে সাথে ইজেকশন সিট আপনাকে 12 থেকে 15G শক্তি দিয়ে ছুঁড়ে ফেলবে, কখনো 20G শক্তিতে। ইজেকশনের সিটের সাথে রকেট বুস্টার লাগানো থাকে, যার সাহায্যে পাইলট 2 সেকেন্ডে 100 মিটার দূরে চলে যায়। এই জি ফোর্স বেশি হলে পাইলটরা সহ্য করতে পারে না। গড় 40 থেকে 60% পাইলটের ইজেকশনের পর মেরুদণ্ডে আঘাত হয়, অর্থাৎ সারা বিশ্বে যত পাইলট ইজেকশন করেছে তার অর্ধেকই ইনজুরিতে পড়েছে। স্পাইনাল ট্রমা হয় যখন খুব দ্রুত ইজেকশন করা হয়, আর 15 থেকে 20G ফোর্সে যখন পাইলট বেরিয়ে আসে তখন পাইলটের শরীর স্থির অবস্থা থেকে দ্রুত গতিশীল হয়। সেই চাপে পাইলটের মেরুদণ্ডের হাড় ফাটল ধরতে পারে, নরম টিস্যু ছিঁড়ে যেতে পারে। তাই প্রথম দুর্ঘটনার পর পাইলটদের অর্ধেকই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। ইজেক্ট করার পরেও অনেক পাইলট সেন্সলেস হয়ে যায়, আবার সেন্সলেস থাকলেও পাইলট আরবান এরিয়াতে সেফলি ল্যান্ড করার জায়গা না পেয়ে সারভাইভ করতে পারে না। এই দুর্ঘটনায় এটা নিশ্চিত, লো অ্যালটিটিউডে পাইলটের হাতে খুব কম সময় ছিল। ইজেক্ট করতে পারলেও প্যারাশুট ডিপ্লয় করার মতো অ্যালটিটিউড ছিল না হয়তো। এখানে দুটি ঘটনা লক্ষ্য করুন। প্রথমটি, এ পর্যন্ত বিমান ক্র্যাশের আগ মুহূর্তের যেসব ফুটেজ পাওয়া গেছে তার কোনোটাতেই প্যারাশুট খুলতে দেখা যায়নি। তার মানে বিমান শেষ মুহূর্তে ইজেক্ট করায় প্যারাশুট কাজ করেনি, যার ফলে পাইলট মাটিতে আছড়ে পড়ে গুরুতর আহত হয়। দ্বিতীয়ত, পাইলট একেবারে বিমানের পাশেই ল্যান্ড করেছে। এটা আবারও প্রমাণ করে পাইলট একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করেছে। কিন্তু তৌকির যদি আরও আগে ইজেক্ট করত, তাহলে সে ক্র্যাশ এরিয়া থেকে অন্তত কয়েক কিলোমিটার দূরে অবতরণ করত এবং বাঁচার সম্ভাবনা বেশি থাকত। সাধারণ নিয়ম অনুযায়ী বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইজেক্ট করতে হয়। উন্নত দেশের পাইলটরা সামান্য ত্রুটি দেখলেই ইজেক্ট করে ফেলে, কিন্তু আমাদের দেশের মতো পাইলটরা সাধারণত এমনটা করে না দুটি কারণে। প্রথমত, তারা বিমানটিকে লোকালয় থেকে দূরে জনশূন্য স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে একটা বিমান অনেক মূল্যবান জিনিস, তাই পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর সর্বোচ্চ চেষ্টা করে। এখানে পাইলটকে হিরো বা ভিলেন বানানোর কিছু নেই। আপনার যুদ্ধবিমান 3rd জেনারেশনের, ইঞ্জিন ইস্যু থাকার পরেও এসব রিস্কি জেট নিয়ে দিন শেষে আবারও আমাদের পাইলটদের আকাশে উঠতে হয়, যার ফলাফল ভয়াবহ অগ্নিবলে ঝলসানো কতগুলো নিষ্পাপ তাজা প্রাণ।